ওকে, সো আজকে আমরা যেটা করব জেনেটিক্স এর যে সেকেন্ড পার্টটা আছে সেটা আমরা করব। আগের দিন আমরা কি করেছিলাম? আমরা করেছিলাম হচ্ছে তোমার মনোহাইব্রিড ক্রস আর ডাইহাইব্রিড ক্রস, যে দুটো পার্ট আমরা কমপ্লিট করে নিয়েছিলাম। আজকে আমরা শুরু করব হচ্ছে প্লিওট্রপি। এবার প্লিওট্রপি কাকে বলা হয়? প্লিওট্রপি হচ্ছে যখন একটি সিঙ্গেল জিন, একটা মাত্র জিন যখন একের থেকে বেশি ফেনোটাইপিক এক্সপ্রেশন বা ক্যারেক্টারকে প্রকাশ করে বা এক্সপ্রেস করে, তাকে আমরা কি বলে থাকি? প্লিওট্রপি। তাহলে আমরা কি জানি? নর্মালি আমরা জানি যে একটা যে জিন আছে সেই জিনটা সবসময় একটা ক্যারেক্টার বা একটাই চারিত্রিক বৈশিষ্ট্যকে প্রকাশ করে থাকবে। কিন্তু প্লিওট্রপিতে কি হয়? এখান থেকে একটু আলাদা হয়ে যায়। এখানে কি হয়? ওয়ান জিন মাল্টিপল এক্সপ্রেশন। যদি একটাই জিন অনেকগুলো ফেনোটাইপকে প্রকাশ করতে বা এক্সপ্রেস করতে সাহায্য করে থাকে, তাহলে সেই ঘটনাটাকেই আমরা কি বলি? প্লিওট্রপি বলে থাকি। তাহলে প্লিওট্রপি একটা জিনিস মাথায় রাখবে, বাংলাতেও সেটা প্লিওট্রপিই পাবে। ঠিক আছে? তাহলে প্লিওট্রপি মানে সিঙ্গেল জিন মাল্টিপল ফেনোটাইপিক এক্সপ্রেশন। কেমন হয় দেখো, মনে করো একটা জিন আছে, সেই জিনটার নাম আমরা ধরে নিলাম বি জিন। এবার এই বি জিন একটি উদ্ভিদের মধ্যে বা গাছের মধ্যে, প্ল্যান্টের মধ্যে দুটো জিনিসকে সে প্রকাশ করে থাকে। একটা হচ্ছে তার বীজের আকার কেমন হবে বা সিডের শেপ কিরকম হবে, আর তার স্টার সিনথেসিস বা শ্বেতসার উৎপাদন যেটা আছে সেটা কেমন হবে, সেইটাকে দুটোকে সে প্রকাশ করে থাকে। কিভাবে প্রকাশ করে থাকে? মনে করো বি জিনটা স্টার সিনথেসিস বা শ্বেতসার উৎপাদন করে থাকে। এবার যদি সেটা ক্যাপিটাল বি মানে হোমোজাইগাস ডমিনেন্ট কন্ডিশনে থাকে, তাহলে শ্বেতসার উৎপাদন বা স্টার সিনথেসিস কত হবে? হাই হবে। এবার সেটাকে স্টোর করতে হবে, সেটাকে সঞ্চিত রাখতে হবে। সঞ্চিত রাখার জন্য বীজের আকারটা কিরকম হয়ে যাবে? অনেকটা বড় হয়ে যাবে, গোল হবে আর বড় হয়ে যাবে। তাহলে কি হলো? একটাই জিনিস দুটো জিনিসকে প্রকাশ করলো। তারপরে দেখো, যদি বি জিনটা হেটেরোজাইগাস ডমিনেন্ট কন্ডিশনে থাকে, মানে ক্যাপিটাল বি আর স্মল বি থেকে থাকে, তাহলে কিরকম হবে? শ্বেতসারের সিনথেসিসটা কিরকম হবে? মিডিয়াম হবে বা মধ্যবর্তী হয়ে থাকবে। মধ্যবর্তী যখনই হবে, সেই মধ্যবর্তী স্টার যেটা উৎপাদন হলো বা সিনথেসাইজ হলো, সেটাকে রাখার জন্য তাহলে বীজের আকারটা কিরকম হয়ে থাকবে? কিছুটা মধ্য আকার হয়ে থাকবে, মানে রাউন্ডই হবে, গোলই হবে, বাট সেটা অনেকটা ছোট আকারের হয়ে থাকবে। আর যদি আমার হোমোজাইগাস কন্ডিশনে রিসেসিভ থেকে থাকে, মানে স্মল বি থেকে থাকে, তাহলে কিরকম হবে? সেটা লো হবে। ঠিক আছে? মানে একদম কম হবে। আর কম হওয়ার জন্য বীজের আকারটা কিরকম হয়ে যাবে? রিঙ্কেলড হয়ে যাবে। তাহলে একটাই মাত্র জিন, সে কিন্তু দুটো ফেনোটাইপিক এক্সপ্রেশনকে বা ফেনোটাইপিক যে চরিত্র আছে সেই চরিত্রকে প্রকাশ করছে বা নির্ধারণ করছে যে কোনটা কিরকম হবে। এই যদি ঘটনাটা হয়ে থাকে, তাহলে সেটাকেই আমরা কি বলে থাকি? প্লিওট্রপি বলে থাকি। বোঝা গেছে প্লিওট্রপিটা কি? তাহলে প্লিওট্রপি মানে হচ্ছে সিঙ্গেল জিন মাল্টিপল এক্সপ্রেশন। নর্মালি কি হয়ে থাকে? ওয়ান জিন ওয়ান ক্যারেক্টার। একটা জিন কিন্তু একটাই মাত্র চারিত্রিক বৈশিষ্ট্য বা চরিত্রকে সে প্রকাশ করে থাকে। কিন্তু এখানে কি হবে? একটাই জিন দু রকমের ঘটনাকে প্রকাশ করে দিচ্ছে, দু রকমের ফেনোটাইপকে প্রকাশ করে দিচ্ছে। ঠিক আছে? তাহলে এটাকে আমরা কি বলে থাকবো? প্লিওট্রপি বলে থাকবো। এরপরে তোমাদের যে এই প্লিওট্রপি থেকে কিন্তু 12-এ থার্ড সেমিস্টারে কোশ্চেন কিন্তু আসে। ঠিক আছে? তো অনেক সময় একদম ডাইরেক্ট কোশ্চেনই দিয়ে দেয়। তো সেই ডাইরেক্ট কোশ্চেন গুলো করার জন্য কিন্তু এইটুকু জিনিসটাকে আমাদের মনে রাখতে হবে, এর বেশি আমাদের মনে রাখার দরকারই নেই। হয়তো অন্য উদাহরণ আমরা দেখতে পারি, এক্সাম্পল দেখতে পারি, কিন্তু আমাদের এই একটা জিনিস যদি মনে থাকে যে একটা যে অনেকগুলো এক্সপ্রেশন, তাহলে সেটা হয়ে যাবে প্লিওট্রপি। ঠিক আছে? মাথায় থাকবে। এরপরে আমরা যেটা চলে যাচ্ছি সেটা হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্স বা পলিজেনিক উত্তরাধিকার। পলিজেনিক উত্তরাধিকার। তাহলে এরপরে যেটা আমরা চলে গেলাম সেটা চলে যাচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্স বা পলিজেনিক উত্তরাধিকার। পলি কথার মানে কি? বহু বা মেনি। আর জেনিক কথাটা আসে হচ্ছে জিন থেকে। তাহলে অনেকগুলো জিন যখন একটা মাত্র চারিত্রিক বৈশিষ্ট্য বা একটা মাত্র ক্যারেক্টারকে এক্সপ্রেস করবে, সেটাকে আমরা কি বলে থাকি? পলিজেনিক ইনহেরিটেন্স। তাহলে আমরা মেন্ডেলের সময় কি জেনে এসেছিলাম? যে ওয়ান জিন ওয়ান ক্যারেক্টার। এখানে কি দেখলাম? ওয়ান জিন মাল্টিপল এক্সপ্রেশন। এখানে কি দেখছি? মাল্টিপল জিন ওয়ান ক্যারেক্টার।
তাহলে জিনিসগুলো কিরকম করে চেঞ্জ হচ্ছে জেনেটিক্সে বুঝতে পারছো? তাহলে অতটা সহজও নয়, বেসিক্সটা আমাদের সহজ, কিন্তু এইগুলো আমাদের মনে রাখতে হবে যে পলিজেনিক ইনহেরিটেন্স বা পলিজেনিক উত্তরাধিকারে কি আছে, এখানে বহু জিন থাকবে, একের থেকে অধিক জিন থাকবে, যে কিনা কটা চারিত্রিক বৈশিষ্ট্যকে প্রকাশ করবে, একটা মাত্র চারিত্রিক বৈশিষ্ট্যকে প্রকাশ করবে। তাহলে একটা মাত্র চারিত্রিক বৈশিষ্ট্যকে প্রকাশ করার জন্য যদি একের থেকে বেশি জিন দায়ী হয়ে থাকে, তাহলে সেটাকেই আমরা পলিজেনিক ইনহেরিটেন্স বলে থাকবো। আর এই পলিজেনিক ইনহেরিটেন্স এর উদাহরণ কি, আমাদের মানুষের গায়ের রং, স্কিন কালার ইন হিউম্যানস, এটা পলিজেনিক ইনহেরিটেন্স এর একটি উদাহরণ। হাইট ইন হিউম্যানস, মানে আমাদের যে মানুষের উচ্চতাটা থেকে থাকে সেই উচ্চতাটা, সেইটা হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্স এর উদাহরণ। আইকিউ ইন হিউম্যানস, যে বুদ্ধি আইকিউ যেটাকে আমরা বলে থাকি, ইন্টেলিজেন্ট কোশেন্ট যেটাকে বলে থাকি, সেইটাও কিন্তু মানুষের মধ্যে, এইগুলো সবই পলিজেনিক ইনহেরিটেন্স এর মধ্যেই পড়ে। তাহলে এইগুলো কি হয়, একের থেকে বেশি জিন এর একটা ক্যারেক্টারকে প্রকাশ করতে সাহায্য করে থাকে, বা একটা চারিত্রিক বৈশিষ্ট্যকে প্রকাশ করতে বা নির্ধারণ করতে সাহায্য করে থাকে। এরপরে এর মধ্যে তো তাহলে অনেকগুলো যখন জিন আছে, এর তো নানা রকম হবে, তাহলে এর ফেনোটাইপ বা জেনোটাইপ গুলো কিরকম কিরকম হয়ে থাকবে। যদি মনে করো ক্যাপিটাল এ ক্যাপিটাল, আমি যদি একটা এক্সাম্পল ধরে নিই, ক্যাপিটাল এ ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি ক্যাপিটাল সি, এইটা যদি হয় তাহলে মানুষের গায়ের রং কেমন হবে, এটা স্কিন কালারের ওপরে দেওয়া আছে, তোমাদের বইতে দেখবে একটা পুরো এক্সাম্পল বা চার্ট একটা দেওয়া আছে। তো এখানে যদি ক্যাপিটাল এ ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, তার মানে পুরোটা হোমোজাইগাস কন্ডিশনে আছে। কিন্তু এই ক্যাপিটাল এ মানে কি, ক্যাপিটাল দিয়ে আমরা কি বোঝাই, প্রকট বৈশিষ্ট্য বা ডমিনেন্ট ক্যারেক্টার বুঝিয়ে থাকি। তাহলে এখানে দুটো, চারটে, ছটাই আছে ডমিনেন্ট ক্যারেক্টার। সেখানে মানুষের গায়ের রং কি হয়ে যাচ্ছে, ভেরি ভেরি ডার্ক, ঠিক আছে, সেটাকে আমরা নিগ্রো বলে থাকি। আর যখন একটাও ডমিনেন্ট ক্যারেক্টার থাকবে না, তার মানে স্মল এ স্মল এ, স্মল বি স্মল বি, স্মল সি, মানে ভেরি ভেরি লাইট, সেটাকে আমরা কি বলবো, অ্যালবিনো। তার মানে এগুলো প্রচ্ছন্ন যে অ্যালিল গুলো ছিল, সব প্রচ্ছন্ন অ্যালিল থাকলে একদম ভেরি ভেরি লাইট বা অ্যালবিনো কালারটা হয়ে যায়, মানে কোনো রকম সেই সাদা ধ্যাবধ্যাবে যে কালারটা হয় সেটা। আর যদি সবগুলো প্রকট বৈশিষ্ট্য বা ডমিনেন্ট ক্যারেক্টার থাকে, তাহলে নিগ্রো কালারটা হয়ে যায়, একদম নর্মাল ব্যাপার এটা। আর যদি একটা একটা করে থাকে, একটা ক্যাপিটাল এ একটা স্মল এ, একটা ক্যাপিটাল বি একটা স্মল বি, একটা ক্যাপিটাল সি একটা স্মল সি, যদি এই ঘটনাটা থেকে থাকে, তাহলে একটা মধ্যবর্তী পরিস্থিতি চলে আসবে, ইন্টারমিডিয়েট কন্ডিশন চলে আসবে, যেটাকে আমরা বলে থাকি মুলাটো, সেটাকে আমরা বলে থাকি মুলাটো। এইটা তাহলে কি হচ্ছে, এই যে পলিজেনিক ইনহেরিটেন্সটা থাকছে, সেটা কার ওপরে নির্ভর করে থাকছে, কতগুলো ডমিনেন্ট অ্যালিল আছে তার ওপরে নির্ভর করে থাকছে। যে যদি ছটা থাকে তাহলে একরকম হবে, যদি তিনটে থাকে তাহলে একরকম হচ্ছে, যদি একটাও না থাকে তাহলে একরকম হচ্ছে, যদি একটা থেকে থাকে তাহলে একরকম হবে, যদি পাঁচটা থাকে তাহলে একরকম হবে, চারটে থাকলে একরকম হবে, এরকম করে পরপর পরপর চেঞ্জ হতে থাকবে। আর এই যে ক্রসটা, পলিজেনিক ইনহেরিটেন্সের যে ক্রসটা হয়, সেটাই হচ্ছে ট্রাই হাইব্রিড ক্রস। আমরা ডাই হাইব্রিড পর্যন্ত পড়েছিলাম, ট্রাই হাইব্রিডের কথা বলেছিলাম, কিন্তু ট্রাই হাইব্রিড যে ক্রসটা থাকে, সেই ট্রাই হাইব্রিড ক্রসটা দিয়ে কিন্তু আমরা করতে পারি। আর আমরা কি বলেছিলাম, যদি যখনই আমার তিনটে বৈশিষ্ট্য থাকবে বা তিনটে চারিত্রিক বৈশিষ্ট্য বা ক্যারেক্টার থাকবে, তখন 2 কত হয়ে যাবে, n হয়ে যাবে। 2n থাকবে, মানে n মানে হচ্ছে কতগুলো চারিত্রিক বৈশিষ্ট্য আছে। তাহলে কতগুলো চারিত্রিক বৈশিষ্ট্য আছে, তাহলে এখানে তিনটে মানে 2 মানে হচ্ছে 8টা। তার 8টা যদি গ্যামেট হয়, এগুলো কটা হয়ে গেল, এটা কি হয়ে গেল, গ্যামেটটা হয়ে গেল। তাহলে কটা গ্যামেট হবে, 8টা গ্যামেট হবে। আর যদি 8টা গ্যামেট হয়, তাহলে 8টা গ্যামেট মিলে 64টা ইন্ডিভিজুয়াল হবে। তার মধ্যে আমরা সবচেয়ে বেশি যেটা দেখতে পারবো সেটা মুলাটোই দেখতে পারবো, মুলাটোর আগে মুলাটোর পরে, সেগুলো 15টা করে থাকবে, দিয়ে তারপরে এরকম করে কমতে কমতে থাকবে। মানে কেমন থাকে দেখো, মনে করো 6টা ডমিনেন্ট ক্যারেক্টার অ্যালিল, 5টা ডমিনেন্ট অ্যালিল, 4টে ডমিনেন্ট অ্যালিল, 3টে ডমিনেন্ট অ্যালিল, 2টো ডমিনেন্ট অ্যালিল, একটা ডমিনেন্ট অ্যালিল, 0টা ডমিনেন্ট অ্যালিল। এরকমই তো থাকতে পারে যে 6টাই ডমিনেন্ট বা প্রোকোট অ্যালিল থাকতে পারে, 5টা প্রোকোট বা ডমিনেন্ট অ্যালিল থাকতে পারে, 4টে প্রোকোট বা ডমিনেন্ট অ্যালিল থাকতে পারে, 3টে থাকতে পারে, 2টো থাকতে পারে, 1 থাকতে পারে, 2টো। এইটা দেখো একদম মাঝের জায়গা, 3 হচ্ছে একদম মাঝের জায়গা, তার নিচে 3টে আছে, ওপরে 3টে আছে, তাহলে মাঝের মিডল পয়েন্ট হচ্ছে আমার 3, ঠিক আছে। এটা হচ্ছে এক্সট্রিম পয়েন্ট গুলো, এটা হচ্ছে এক্সট্রিম পয়েন্ট গুলো। এর মধ্যে 6টাই ডমিনেন্ট অ্যালিল আছে, এটাই 3টেই আছে। তো যখন আমরা এক্সট্রিম পয়েন্টে দেখবো, আমার যতদূর মনে পড়ছে, একটা একটা করেই আমরা দেখতে পাই, একটা একটা করেই আমরা দেখতে পাই, ঠিক আছে। একটা ইন্ডিভিজুয়াল আমরা দেখতে পারবো, যেগুলোর মধ্যে হয় 6টা অ্যালিল থাকবে, 6টা ডমিনেন্ট অ্যালিল থাকবে, বা একটাও ডমিনেন্ট অ্যালিল থাকবে না। এটা 64টার মধ্যে মাত্র 2টোর মধ্যে দেখতে পারবো।
তিনটেরটা দেখতে পারবো 20টা ইন্ডিভিজুয়াল এরকম থাকবে যার মধ্যে আমরা এই কন্ডিশনটা দেখতে পারবো, মানে মুলাটো কালারটা হবে। চারটে আর দুটো যতদূর সম্ভব মনে পড়ছে 15টা করে থাকবে, ঠিক আছে। আর 5টা আর একটা যতদূর মনে পড়ছে 6টা করে থাকবে। তাহলে 20, 15, 15, 30, 50, 12, 62, 2, 64। তাহলে 64টা ইন্ডিভিজুয়াল এরকম করে থাকবে। আর এই 6, 5, 4, 3, 2, 1, 0 এটা কি হবে, কতগুলো প্রকট অ্যালিল বা কতগুলো ডমিনেন্ট অ্যালিল আছে তোমাদের সিলেবাসে নেই, আমি জাস্ট বলে রাখলাম। এখান থেকে কি মনে রাখবে, যে পলিজেনিক উত্তরাধিকার বা ইনহেরিটেন্স যেটা আছে সেইটা কোথায় দেখা যায়, কি হয়, কখন হয়, যখন মাল্টিপল জিন, একের থেকে অধিক জিন যখন একটাই ক্যারেক্টারকে প্রকাশ করতে থাকে তখন সেটাকে আমরা পলিজেনিক ইনহেরিটেন্স বলে থাকি। আর এখানে যে ক্যারেক্টারটা বা চারিত্রিক বৈশিষ্ট্যটা এক্সপ্রেস হবে সেটা কার উপরে নাম্বারটা ডিপেন্ড করে থাকবে, নির্ভর করে থাকবে কতগুলো ডমিনেন্ট অ্যালিল আছে তার উপর। আর এটার এক্সাম্পল আমরা দেখতে পাই মানুষের গায়ের রঙের, গাত্রবর্ণ বা স্কিন কালারে, উচ্চতা বা হাইটে, আর আইকিউতে। এইগুলো হচ্ছে সব পলিজেনিক ইনহেরিটেন্সের মধ্যে পড়ে। আর ট্রাই হাইব্রিড ক্রস মেইনলি এটা হয়ে থাকে, সিলেবাসের মধ্যে নেই তাই আমি দেখাচ্ছি না, নাহলে আমি দেখিয়ে দিতাম বা কোনো একটা ক্লাসে আমরা হয়তো দেখিয়েও দেবো যে ট্রাই হাইব্রিড ক্রস মানে তিনটে চারিত্রিক বৈশিষ্ট্যর উপরে ভিত্তি করে যদি আমরা সংকর তৈরি করি। কারণ মনো হাইব্রিড আমরা কি বলেছিলাম, মনো কথার মানে হচ্ছে ওয়ান, আর হাইব্রিড মানে হচ্ছে সংকর জীব, মানে যেখানে হেটেরোজাইগাস কন্ডিশনে থাকে। তাহলে হেটেরোজাইগাস কন্ডিশনে থাকবে মানে হচ্ছে হাইব্রিড তৈরি করার জন্য যদি আমরা একটাই চারিত্রিক বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে হাইব্রিড ইন্ডিভিজুয়াল বা সংকর জীব তৈরি করি তখন সেটাকে আমরা বলে থাকি মনো হাইব্রিড ক্রস। যদি দ্বিসংকর বা ডাই হাইব্রিড ক্রস কি বলেছিলাম, ডাই মানে হচ্ছে দুই আর হাইব্রিড মানে সংকর জীব, তাহলে দুটো চারিত্রিক বৈশিষ্ট্য বা ক্যারেক্টারের উপরে যদি ভিত্তি করে আমরা সংকর জীব তৈরি করে থাকি তাহলে সেটা হয়ে যায় ডাই হাইব্রিড ক্রস। আর ট্রাই হাইব্রিড মানে তিনটে চারিত্রিক বৈশিষ্ট্য বা ক্যারেক্টারের উপরে ভিত্তি করে আমরা কি করে থাকবো, আমরা সংকর জীব বা হাইব্রিড ইন্ডিভিজুয়াল তৈরি করে থাকবো, ঠিক আছে। আর সেইটা বার করা যে কতগুলো গ্যামেট এক একটা ক্রসে হচ্ছে, বা এরকম অনেক সময় কোশ্চেন দিয়ে দেয় যে মনে করো এরকম দিয়ে দিল, এটা একটা ইন্ডিভিজুয়াল দিয়ে দিল, এটা একটা ইন্ডিভিজুয়াল দিয়ে দিল, এটা একটা ইন্ডিভিজুয়াল দিয়ে দিল, বললো এর থেকে যে হাইব্রিডটা তৈরি হবে, এর থেকে যে হাইব্রিডটা তৈরি হবে, তো হাইব্রিড এর থেকে কি তৈরি হতে পারে, এরকম একটা হাইব্রিড তৈরি হবে। যাই হোক, তো অনেক সময় এটাও দিয়ে দেয় যে এর মধ্যে কতগুলো গ্যামেট তৈরি হতে পারে হাইব্রিডে, তাহলে 2⁻³ 8টা গ্যামেট তৈরি হতে পারে, আর ইন্ডিভিজুয়ালস কটা তৈরি হবে F2 জেনারেশনে গিয়ে 64টা। তো যাই হোক, এটা আমাদের সিলেবাসের মধ্যে নেই, আমরা এগুলো নিয়ে বেশি মাথা ঘামাবো, ঠিক আছে। তাহলে এই দুটো জিনিস কি একদম পরিষ্কার হয়েছে, না আরেকবার বলতে হবে, হয়ে গেছে পরিষ্কার, ঠিক আছে। তাহলে আমরা এর পরের যে অংশটা আছে সেটাই আমরা চলে যাচ্ছি, সেটা আছে ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স। কি আছে, ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স। এই যে উত্তরাধিকার যে যাচ্ছে সেটার ক্রোমোজোমীয় তথ্য দিয়েছিলেন দুজন সায়েন্টিস্ট বা বৈজ্ঞানিক, একজনের নাম ছিল সুটন, একজনের নাম ছিল বোভেরি, ঠিক আছে। একজনের নাম কি ছিল সুটন আর একজনের নাম ছিল বোভেরি। এনারা কি করেছিলেন, ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স এইটার ভিত্তিটা স্থাপন করেছিলেন। এই ভিত্তিটা কিসের ওপরে ছিল, আমরা যদি মেন্ডেলের কাজ দেখি সেই মেন্ডেলের কাজের ওপরে ছিল, আর ইলেকট্রন মাইক্রোস্কোপির দ্বারা এরা কোষ বিভাজন বা সেল ডিভিশনটা দেখেছিলেন, ইলেকট্রন মাইক্রোস্কোপির দ্বারা এরা সেল ডিভিশন বা কোষ বিভাজন দেখেছিলেন। এই দুটোর ভিত্তিতে এনারা কি দিয়েছিলেন, ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স। তাহলে ভিত্তি কিন্তু মেন্ডেলের কাজটাই ছিল। এমনি এমনি কিন্তু মেন্ডেলকে এই জিন তত্ত্বের জনক বা ফাদার অফ জেনেটিক্স বলা হয় না, এইটা বলার কিন্তু কারণ আছে, কারণ ওনার যে কাজটা ছিল সেটাই ছিল জেনেটিক্স বা জিন তত্ত্বের ভিত্তি। তাহলে ওনাকে কি কি হিসেবে দেওয়া হয়েছিল এই ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স, মেন্ডেলের যে কাজটা ছিল সেই হিসেবে, আর যে সেল ডিভিশন বা কোষ বিভাজন যেটা ইলেকট্রন মাইক্রোস্কোপি দিয়ে দেখেছিলেন সেইটা থেকে তারা ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্সটা দিয়েছে। এবারে এখানে কি বলা হয়েছিল, মেইন ব্যাপারটা কি ছিল এই ক্রোমোজোমাল থিওরি, সেটা ছিল যে ক্রোমোজোম ইজ দ্য ক্যারিয়ার অফ জিন। তাহলে জিনটা এমনি এমনি যেতে পারে না একটা থেকে আরেকটায়, যে জিন ঝাঁপিয়ে ঝাঁপিয়ে চলে যাচ্ছে সেটা কিন্তু নয়,
তাহলে জিন কিভাবে যাচ্ছে? ক্রোমোজোমের হিসেবে যাচ্ছে। মানে এরকম যদি একটা ক্রোমোজোম থেকে থাকে, এই ক্রোমোজোমের মধ্যে জিন আছে, সেই জিনটা কি হচ্ছে ক্রোমোজোমের হিসাবে চলে যাচ্ছে একটা জেনারেশন থেকে একটা জেনারেশন। মানে একটা জনুর থেকে আরেকটা জনুর মধ্যে যে জিনের যে তোমার ট্রান্সফারটা হচ্ছে সেটা কিন্তু এমনি এমনি হচ্ছে না, সেটা করছে কে? সেটা ক্রোমোজোম, কারণ ক্রোমোজোম হচ্ছে জিনের বাহক। তাহলে ক্রোমোজোমই এমন একজন যে জিনকে বহন করে নিয়ে একটা জেনারেশন থেকে অন্য জেনারেশনে যাচ্ছে। আর কি বলেছিলেন, যে মেন্ডেল যেরকম বলেছিলেন যে যে অ্যালিলস গুলো আছে তারা সেগ্রিগেট করে আর অ্যাসর্ট করে ইন্ডিপেন্ডেন্টলি, আমরা পড়ে এসেছিলাম ডাইহাইব্রিড ক্রস আর মনোহাইব্রিড ক্রসের যে সূত্রগুলো বা ল গুলো ছিল, সেখানে দুটো ল ছিল, একটা ছিল ল অফ সেগ্রিগেশন, একটা ছিল ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। তাহলে ল অফ সেগ্রিগেশন আর ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট কি বলেছিল? ল অফ সেগ্রিগেশন বলেছিল যে প্রত্যেকটা জীবের মধ্যে দুটো করে অ্যালিল থাকবে, যখন গ্যামেট ফরমেশন হবে এই দুটো অ্যালিল আলাদা হয়ে যাবে, পৃথক হয়ে যাবে। ঠিক আছে, এই পৃথকীকরণের সূত্র যেটা মানে ল অফ সেগ্রিগেশন, যে অ্যালিল গুলো আলাদা হয়ে যাবে, তাহলে গ্যামেটের মধ্যে অ্যালিলের দুটো অ্যালিলের যে কোনো একটা যাবে, তাই তো? অ্যালিল মানে কি? জিনের অল্টারনেট ফর্মস। ঠিক আছে, এবার যখন গ্যামেট তৈরি হবে একটাই তো যেতে পারে, একটাই তো যেতে পারবে। তো উনি বলেছিলেন যে দুটো যদি আলাদা আলাদা অ্যালিল থাকে 50% এর মধ্যে একরকম অ্যালিল যাবে, 50% গ্যামেটের মধ্যে আরেক রকম অ্যালিল যাবে। তার মানে প্রত্যেকটা অ্যালিলের মধ্যে একটাই, প্রত্যেকটা গ্যামেটের মধ্যে একটাই করে অ্যালিল যেতে পারে, এটা সেগ্রিগেশন বলেছিলেন। আর ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টে উনি বলেছিলেন যে এই যে অ্যালিল গুলো আছে পৃথক হয়ে যাওয়ার পরে কি হবে, এরা আলাদা আলাদা করে নিজেদের মতো করে কম্বাইন করবে। কোনো এরকম মানে আগের থেকে প্রি ডিটারমাইন্ড কোনো কম্বিনেশন থাকবে না যে মনে করো ক্যাপিটাল ওয়াই আছে, ও ক্যাপিটাল আর এর সাথেই যে যুক্ত হবে সেটা না। ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর এর সাথেও যেমন যুক্ত হতে পারে, স্মল আর এর সাথেও যুক্ত হতে পারে। স্মল ওয়াই শুধু স্মল আর এর সাথে যুক্ত হবে সেরকম না, সে স্মল আর এর সাথেও যুক্ত হবে, ক্যাপিটাল আর এর সাথেও যুক্ত হবে। এই তো ছিল মেন্ডেলের সূত্র। এখানে সুটন অ্যান্ড বোভ্যারি বলেন যে আসলে ব্যাপারটা কিছুই না, ব্যাপারটা হচ্ছে এই যে ক্রোমোজোম গুলো আছে তখন গ্যামেট তৈরির সময় ক্রোমোজোম গুলো আলাদা হয়ে যায়। কারণ আমরা জানি মানুষ হচ্ছে ডিপ্লয়েড অর্গানিজম, ঠিক আছে, দুটো করে সেট অফ ক্রোমোজোম থাকে। তাহলে যখন গ্যামেট ফরমেশন হয় ক্রোমোজোম গুলো আলাদা হয়ে যায়, ক্রোমোজোম দুটো সেটে থাকে না, গ্যামেটের মধ্যে একটাই সেট অফ ক্রোমোজোম থেকে থাকে। এইটাই কি হয়, ক্রোমোজোম গুলো সেগ্রিগেট করে যায়, দিয়ে আলাদা আলাদা কম্বিনেশনে এসে যুক্ত হয়। এবার ক্রোমোজোমের মধ্যে জিন থাকে, তাহলে জিনের অল্টারনেট ফর্মস গুলো কি বলা হয়? অ্যালিল বলা হয়। তাহলে ব্যাপারটা কি হয়ে যাচ্ছে, যে ক্রোমোজোম সেগ্রিগেট করছে আর অ্যাসর্ট করছে ইন্ডিপেন্ডেন্টলি। এই দুটোই মূল ব্যাপার ছিল ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স। তাহলে বেসিক্যালি এই যে ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স যেটা ছিল, সেই ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্সে একটা প্যারালেলিজম দেখা যায় যে জিন আর ক্রোমোজোমের মধ্যে অনেক বিষয় আছে যেখানে দুটো জিনিস একই রকম ভাবে থাকছে। যেমন যে যদি আমি কোনো জীবের মধ্যে বা অর্গানিজমের মধ্যে দেখতে চাই ক্রোমোজোমও পেয়ার্সে থাকবে, জিনও পেয়ার্সে থাকবে, তাহলে আমরাও জানি যে জিন পেয়ার্সে থাকে, ক্রোমোজোমও পেয়ার্সে থাকে। ঠিক আছে, আর গ্যামেটের মধ্যে যে কোনো একটা যাবে, তাহলে পেয়ার্সে থাকবে ঠিকই, যে কোনো অর্গানিজম বা জীবের মধ্যে পেয়ার্সে থাকবে ঠিকই, কিন্তু যখন গ্যামেট ফরমেশন হবে বা গ্যামেট উৎপাদন হবে বা গ্যামেট তৈরি হবে তখন তার মধ্যে থেকে দুটোর মধ্যে থেকে কটা যাবে, একটাই যে কোনো যেতে পারে। দিয়ে আবার যখন ফার্টিলাইজেশন বা নিষেক হবে তখন আবার এরা কম্বাইন করে আবার একটা দুটো তৈরি করে নেয়। তাহলে প্রথমে দুটো থাকবে, গ্যামেট তৈরির সময় একটা যাবে, আবার যখন নিষেক বা ফার্টিলাইজেশন হবে তখন আবার একটা একটা জুড়ে দুটো তৈরি করে দেবে। এই ছিল পুরো ব্যাপারটা। আমরা এরপরে গিয়ে পুরো ছবিতে দেখবো সেই গল্পটা। ঠিক আছে, এবারে এই যে সুটন অ্যান্ড বোভ্যারি এরা ক্রোমোজোমীয় তত্ত্ব বা ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স দিয়েছিলেন, এনারা বলেছিলেন, তত্ত্বটা দিয়েছিলেন, থিওরিটিক্যালটা দিয়েছিলেন। এটার এবার এক্সপেরিমেন্টাল প্রুফ লাগবে, কারণ মানুষের তো আছে যে যদি এক্সপেরিমেন্টালি প্রুফ না করে না এটা ভুল, এটা বলতেই পারে। তাহলে সেই এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশনটা দেন কে? সেই এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশনটা দিয়েছিলেন একজন বৈজ্ঞানিক যার নাম ছিল P.H. মর্গান বা থমাস হান্ট মর্গান। এই থমাস হান্ট মর্গান কি করেছিলেন, উনি ড্রসোফিলার উপরে কাজ করে এই যে ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্সের একটা এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশন দিয়েছে। ড্রসোফিলা কি? ড্রসোফিলা হচ্ছে 2 mm সাইজের একটা মাছি, যেটাকে আমরা ফ্রুট ফ্লাই বলে থাকি, কারণ এরা যে পাকা ফল যেমন আম এরকম পাকা ফলের উপরে এই মাছিটা বড় হয়, বৃদ্ধি পায়। ঠিক আছে, গ্রো করে কার উপরে? রাইট ফ্রুটস
বা পাকা ফলের ওপর। এবার টিএইচ মর্গান যে কাজগুলো পরবর্তীকালে করেছিলেন, সেখানে সেই কাজগুলোর জন্য ড্রসোফিলাকেও চুজ করেছিলেন। কেন? কেন শুধু ড্রসোফিলাই ছিল, অন্য কিছু কেন ছিল না? কারণ আমরা জানি যে ড্রসোফিলাকে গ্রো করানো সিনথেটিক মিডিয়ামে সবচেয়ে সহজ। ঠিক আছে, তাহলে ড্রসোফিলা খুব ইজিলি আমরা গ্রো করিয়ে নিতে পারি, আর এটা ইজি অ্যাভেলেবিলিটিও ছিল, তাহলে সহজলভ্য, আর সহজে একে আমরা বড় করতে পারছি বা সংখ্যা বাড়াতে পারছি। সিনথেটিক মিডিয়ামেও আমরা একে সংখ্যা বাড়িয়ে দিতে পারছি, তাই ড্রসোফিলা ছিল। ড্রসোফিলার অনেক সংখ্যায় অপত্য সৃষ্টি করতে পারে বা লার্জ নাম্বার অফ অফস্প্রিংস তৈরি হয়, তাহলে যত বেশি অফস্প্রিংস হবে তত বেশি আমি রেজাল্টস পাবো। ঠিক আছে, এদের যে লাইফ স্প্যান বা তোমার লাইফ সাইকেল যেটা থাকে সেটা খুব ছোট হয়, তাহলে আমি খুব তাড়াতাড়ির মধ্যে আমার যে রেজাল্টস গুলো দরকার সেই রেজাল্টস গুলো আমি পেয়ে যাব। আর কি হয়, এদের মধ্যে মেলস আর ফিমেলসটাকে খুব ইজিলি ডিস্টিংগুইশ করে নেওয়া যায়, যে মেলস যেগুলো থাকে, পুরুষ যারা থাকে তারা খুব ছোট হয়, ফিমেলস যেগুলো থাকে সেগুলো খুব বড় হয়। আর এদের খুব কম নাম্বারের ডিস্টিংক্ট ক্রোমোজোম আছে, যেটা 2n=8। তাহলে এদের ক্রোমোজোম নিয়ে কাজ করা খুবই সহজ, কারণ 8টাই ক্রোমোজোম আছে দুটো সেটে, মানে টোটাল কটা এন মানে কটা হচ্ছে এখানে, এন মানে 4 হচ্ছে, আর 2n মানে 8, মানে কি এন মানে 4। তাহলে গ্যামেটস এর মধ্যে এর যখন দেখবো তাহলে 4টে মাত্র ক্রোমোজোম দেখবো, আর 8টা মানে হচ্ছে টোটাল যে একটা ডিপ্লয়েড অর্গানিজম দেখবো, তখন 8টা ক্রোমোজোম দেখবো। এই বিষয়ের জন্যই ড্রসোফিলাকে উনি বেছে নিয়েছিলেন ওনার কাজের জন্য। ঠিক আছে, বোঝা গেছে? কোনো জিনিস আমি আরেকবার নয় বলে দিচ্ছি। তাহলে প্রথমে আমরা কি দেখলাম, প্লিওট্রপি দেখলাম, যেখানে আমরা দেখলাম যে একটা মাত্র জিন অনেকগুলো ফেনোটাইপিক এক্সপ্রেশন বা ফেনোটাইপকে প্রকাশ করতে সাহায্য করছে। সেটা আমরা এই বি জিন আর এই শ্বেতসার উৎপাদন আর বীজের আকার দেখে আমরা বুঝলাম, স্টার সিনথেসিস, সিড শেপ দেখে আমরা এই পুরো ব্যাপারটা বুঝলাম প্রথমে। তাহলে ওয়ান জিন মাল্টিপল এক্সপ্রেশন, প্লিওট্রপি আমাদের হয়ে গেল। তারপরে আছে হচ্ছে আমার পলিজেনিক উত্তরাধিকার বা পলিজেনিক ইনহেরিটেন্স। পলি কথার মানে হচ্ছে মেনি বা বহু, আর জিন, জেনিক কথাটা আসে হচ্ছে জিন থেকে। তাহলে অনেকগুলো জিন যখন একটাই ক্যারেক্টারকে বা একটাই চারিত্রিক বৈশিষ্ট্যকে প্রকাশ করতে সাহায্য করবে, তাকে আমরা পলিজেনিক ইনহেরিটেন্স বলে থাকি। তাহলে এই যে পলিজেনিক ইনহেরিটেন্সের ক্যারেক্টারটা কেমন হবে সেটা কার উপরে নির্ভর করবে বা ডিপেন্ড করবে, কতগুলো ডমিনেন্ট অ্যালিল আছে তার উপর। ঠিক আছে, তাহলে এখানে যদি ক্যাপিটাল এ ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল সি মানে 6টা ডমিনেন্ট অ্যালিল থাকে, তাহলে ক্যারেক্টারটা কিরকম হয়ে যাবে, নিগ্রো হয়ে যাবে। কারণ এইটা আমরা স্কিন কালারের উপরে বলছি। পলিজেনিক ইনহেরিটেন্সের একটা এক্সাম্পল আমরা স্কিন কালার, সেটারই আমরা এক্সাম্পল এখানে দিয়ে বলছি। যদি একটাও না থাকে তাহলে কালারটা হয়ে যাবে ভেরি ভেরি লাইট বা অ্যালবিনো। আর যদি 3টে ডমিনেন্ট অ্যালিল থাকে মানে ইন্টারমিডিয়েট কন্ডিশন থাকে, তাহলে কালারটা হয়ে যাবে মুলাটো। সেটা নিয়ে আমরা সব বলেছিলাম। এটা ট্রাই হাইব্রিড ক্রস, কটা গ্যামেট হয়, কটা ইন্ডিভিজুয়ালস হয়, কতগুলো করে এক একটা ইন্ডিভিজুয়ালস থাকে, সেটা আমরা পুরোটা বলেছিলাম। অ্যান্ড তারপরে আমরা চলে গেছিলাম ক্রোমোজোমীয় তত্ত্ব বা ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স, যেখানে ছিল সুটন অ্যান্ড বিভারির কাজ। তারা কি করেছিল, মেন্ডেলের কাজ আর সেল ডিভিশন দুটোকে মার্জ করে তারা একটা ক্রোমোজোমাল থিওরি দিয়েছে। এখানে কি বলা হয়েছিল, যে ক্রোমোজোম যে আছে সেই হচ্ছে জিনের বাহক, আর এই ক্রোমোজোম গুলো আসলে সেগ্রিগেট করে মানে পৃথক হয়, আর নিজেদের মধ্যে মানে ইন্ডিপেন্ডেন্টলি যুক্ত হতে থাকে, স্বাধীনভাবে যুক্ত হতে থাকে। ঠিক আছে, আর আমরা জিন আর ক্রোমোজোমের মধ্যে কি প্যারালেলিজম পেয়েছিলাম, যে দুজনেই ডিপ্লয়েড মানে পেয়ার্সে থেকে থাকে, ডিপ্লয়েড হয়ে থাকে। মানে প্রত্যেকটা আমরা জিনও যদি দেখি তাহলে জিনও আমরা দুটো করে দেখতে পারবো, এক একটা চরিত্রের জন্য দুটো করে জিন দেখতে পারবো। মানুষের মধ্যে দুটো সেটে ক্রোমোজোম দেখতে পারবো, মানে দুজনই জোড়ায় জোড়ায় থেকে থাকে বা পেয়ার্সে থেকে থাকে, সেজন্য ডিপ্লয়েড বলা হয়। কিন্তু গ্যামেটসে কিন্তু যে কোনো একটা থেকে থাকে, এই দুটোর মধ্যে যে কোনো একটা গ্যামেটের মধ্যে যাবে। ঠিক আছে, যখন গ্যামেট তৈরি হবে যদি দুটো থেকে থাকে 50% এর মধ্যে একটা সেট যাবে, 50% এর মধ্যে একটা সেট যাবে। তাহলে গ্যামেট যখনই দেখবো তখনই জিনও একটাই আসবে, কারণ অ্যালিলও একটা আসবে, তাই আমরা শুনে জানি। আর ফার্টিলাইজেশন যখন হবে বা নিষেক যখন হবে, তখন এরা আবার যুক্ত হয়ে আবার ডিপ্লয়েড তৈরি করে দেবে। আর এর যে এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশনটা সেটা দিয়েছিলেন টিএইচ মর্গান, থমাস হান্ট মর্গান। তিনি কাজ করেছিলেন ড্রসোফিলা মেলানোগাস্টার, যেটাকে আমরা ফল মাছি বলে থাকি বা ফ্রুট ফ্লাই বলে থাকি। খুব ছোট সাইজের হয়, আর এটা পাকা ফলের উপরে আমরা দেখতে পেয়ে থাকি। এবার ড্রসোফিলাকে কেন উনি বেছে নিয়েছিলেন, যে একে খুব সহজ ভাবে আমরা গ্রো করিয়ে দিতে পারি, খুব সহজে একে পাওয়া যায়, এর যে লাইফ সাইকেলটা হয় খুব ছোট হয়ে থাকে, অপত্য বা অফস্প্রিংস অনেক হারে তৈরি করতে পারে, যার জন্য রেজাল্টটাও অনেক হারে হয়ে থাকে। আর মেলস আর ফিমেলসকে আমরা ইজিলি ডিস্টিংগুইশ করে দিতে পারি। আর ক্রোমোজোমের যে সংখ্যাটা আছে সেই ক্রোমোজোমের সংখ্যাটা খুব কম হয়ে থাকে। তাহলে এই পর্যন্ত আশা করি ক্লিয়ার।